ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি পঞ্চম পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 670-52। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যয়ের উপাংশ সমূহ। ব্যয় হিসাবের উপাংশ। কি কি উপাংশ রয়েছে ব্যয় হিসাবে? 4টি উপাংশ রয়েছে ব্যয় হিসাবে। প্রথমটি হচ্ছে মুখ্য ব্যয় হিসাব, 2 নম্বর কারখানা ব্যয়, 3 নম্বর দপ্তর ব্যয়, 4 নম্বর হচ্ছে মোট ব্যয়। তাহলে এই 4টি ব্যয় হিসাবের উপাংশ হচ্ছে এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। ব্যয়ের উপাংশগুলোর নাম। তাহলে ব্যয়ের উপাংশ 4টি: মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, দপ্তর ব্যয় এবং মোট ব্যয়। মুখ্য ব্যয় কাকে বলা হচ্ছে? প্রত্যক্ষ মালামাল ব্যয়, শ্রম ব্যয় ও প্রত্যক্ষ অন্যান্য খরচ প্রভৃতির সমন্বয়ে যে ব্যয় হয়ে থাকে তাকে প্রাথমিক ব্যয় হিসাব বলে। এটাকে অন্যভাবে কার্য ব্যয় বলা হয়। তাহলে প্রত্যক্ষ মালামাল অর্থাৎ একটা উৎপাদন কাজে সরাসরি যে মালামালগুলো যুক্ত থাকে সেগুলোই হচ্ছে প্রত্যক্ষ মালামাল। এরপর হচ্ছে প্রত্যক্ষ শ্রম, যেমন হচ্ছে আসবাবপত্র তৈরিতে যে মিস্ত্রির দরকার হয় তার যে শ্রমটা, সেটাই হচ্ছে প্রত্যক্ষ শ্রম ব্যয়। এবং প্রত্যক্ষ অন্যান্য যে সকল খরচ সরাসরি উৎপাদনের সাথে জড়িত থাকে এবং এই সকল কাজে উৎপাদন কাজে ব্যয় হয়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে প্রাথমিক বা মুখ্য ব্যয়। কারখানা ব্যয়, মুখ্য ব্যয় হিসাব প্লাস কারখানার উপরি খরচ। আচ্ছা, প্রত্যক্ষ যে সকল ব্যয় আছে সেগুলো হচ্ছে মুখ্য ব্যয়। এছাড়াও যে সকল এক্সট্রা কারখানার উপরি খরচ যোগ হয় সেগুলোকে যদি একসাথে যোগ করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কারখানা ব্যয় হিসাব। তাহলে মুখ্য ব্যয় হিসাবের সাথে কারখানার যে উপরি খরচগুলো আছে সেগুলোকে যোগ করলে পাওয়া যায় কারখানা ব্যয় হিসাব। দপ্তর ব্যয় হিসাব, কারখানা ব্যয় ও প্রশাসনিক খরচের সমন্বয়ে যে ব্যয় হয় তাকে দপ্তর ব্যয় বলা হয়। কিন্তু বলা হচ্ছে কারখানা ব্যয় ও প্রশাসনিক খরচ, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে বা প্রশাসনিক কাজে যে সকল ব্যয় হয় সেগুলোই বলা হচ্ছে দপ্তর ব্যয়। এটাকে কোনো সময় উৎপাদন ব্যয় বলা হয়ে থাকে। মোট ব্যয় হিসাব, উৎপাদন ব্যয়, দপ্তর ব্যয়, বিক্রয় ও বিতরণ খরচ। তাহলে উৎপাদন ব্যয় এবং দপ্তর ব্যয়ের সাথে বিক্রয় ও বিতরণ খরচ যোগ করা হয়, এটাকে বলা হচ্ছে সামগ্রিক ব্যয় হিসাব বা মোট ব্যয়। তাহলে মোট ব্যয় সমান হচ্ছে মোট উৎপাদন ব্যয়। একটা পণ্য উৎপাদন করতে কি কি খরচ হচ্ছে সেটা হচ্ছে মোট উৎপাদন ব্যয়। দপ্তর ব্যয়, বিক্রয় ও বিতরণ খরচ। তাহলে টোটাল কস্ট সমান হচ্ছে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি কস্ট প্লাস অফিস কস্ট। তাহলে লভ্যাংশ হচ্ছে মোট ব্যয়ের উপর শতকরা পার্সেন্টেজ হিসেবে ধরা হয়। তাহলে লভ্যাংশ বা প্রফিট, একটা পণ্য থেকে কতটুকু লাভ করা হবে সেইটা মোট ব্যয়ের উপর শতকরা পার্সেন্টেজ হিসাবে ধার্য করা হয়। তাহলে মোট ব্যয়টা হচ্ছে যে উৎপাদন ব্যয়, দপ্তর ব্যয় এবং বিক্রয় ও বিতরণ খরচ। এখানে বিক্রয় ও বিতরণ করতে যে সকল খরচ হয়, বিক্রয় কর্মী বা প্রতিনিধি, বিক্রয় বিভাগ এবং একটা পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট, এরপর দেখা যাচ্ছে যে পরিবহন খরচ ইত্যাদি সকল খরচ এবং উৎপাদন ব্যয়, দপ্তর ব্যয় এগুলোকে একসাথে যদি যোগ করা হয় তাহলে পাওয়া যায় এটার মোট ব্যয়। আর মোট ব্যয়ের উপর এর সাথে আবার লভ্যাংশ যোগ করা হয় শতকরা পার্সেন্ট হিসাবে, যেটা হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। তাহলে ব্যয়ের উপাংশগুলো আমরা জানতে পারলাম 4টি। একটি হচ্ছে মুখ্য ব্যয়, যেটা হচ্ছে প্রত্যক্ষ মালামাল, শ্রম এবং অন্যান্য খরচের সমন্বয়ে। আর কারখানা ব্যয় হচ্ছে মুখ্য ব্যয় এবং কারখানার উপরি খরচ। দপ্তর ব্যয় এবং কারখানা ব্যয়ের সাথে প্রশাসনিক খরচটা যোগ হয়। এবং মোট ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়, দপ্তর ব্যয়, বিক্রয় ও বিতরণ ব্যয় একসাথে যোগ করলে পাওয়া যায় মোট ব্যয় হিসেবে। বিক্রয় মূল্য হিসাবকরণের ধাপসমূহ। মোট খরচের সঙ্গে লাভ যোগ করলে মোট যে ব্যয় হলো সেটার সাথে লাভ বা প্রফিট যদি যোগ করা হয় তাহলে বিক্রয় মূল্য পাওয়া যায়। ক্রেতা যে দামে পণ্য ক্রয় করে তাই হচ্ছে বিক্রয় মূল্য। একজন ক্রেতা বিক্রেতার কাছে
যে দামে পণ্য ক্রয় করে তাই হচ্ছে বিক্রয় মূল্য। খরচ এর উপাদান ও উপাংশের মধ্যে সম্পর্ক নিম্নে একটি চার্ট ও একটি ব্লক ডায়াগ্রামের সাথে পৃথক হয়ে দেখানো হয়েছে। তাহলে এখানে একটি চার্টের মাধ্যমে খরচের উপাদান এবং উপাংশের মধ্যে সম্পর্ক, খরচের বিভিন্ন উপাদান এবং উপাংশের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে চার্টের মাধ্যমে। তাহলে এই বিক্রয় মূল্যটা কিভাবে পাওয়া যাচ্ছে? বিক্রয় মূল্য পাওয়া যাচ্ছে মোট খরচ এবং এর সাথে লাভ অথবা লোকসান। তো লাভটাই সাধারণত বেশি ধরা হয় বিক্রয় মূল্যের সাথে। লস হয়ে গেলে তো দেখা যাচ্ছে যে কোম্পানি লস হয়ে যাবে, লোকসান হয়ে যাবে, ক্ষতির মুখে সম্মুখীন হবে। এই কারণে এখানে বিক্রয় মোট খরচের সাথে লাভটাই বেশিরভাগ হয়, লোকসান দেখা যাচ্ছে খুব মানে রেয়ার। তো এখানে মোট খরচের মধ্যে আছে অফিস খরচ, বিক্রয় ও বিতরণ খরচ। তাহলে অফিস খরচ, অফিসের বিভিন্ন স্টাফের খরচ, অফিস পরিচালনা করতে যে সকল খরচ হয়, অফিসের ভাড়া আছে। আর বিক্রয় বিতরণ হচ্ছে বিক্রয় করতে যে সকল কর্মীরা কাজ করে, বিক্রয় বিভাগ, পরিবহন খরচ ইত্যাদি, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। আর অফিস খরচের মধ্যে কি কি আছে আমরা এখানে দেখে নিই। ফ্যাক্টরি খরচ, প্রশাসনিক খরচ। তাহলে অফিসের ফ্যাক্টরি বাবদ যে খরচ আছে সেইটা, আর প্রশাসনিক খরচ যেটা আছে। তারপরে হচ্ছে যে ফ্যাক্টরি খরচের প্রধান খরচ, ফ্যাক্টরির আনুষঙ্গিক খরচ, এগুলো পাইলাম। আর লাভ অথবা লোকসানের এখানে আছে, এটা সম্পর্কিত সরাসরি প্রত্যক্ষ মাল খরচ, প্রত্যক্ষ শ্রম খরচ এবং প্রত্যক্ষ আনুষঙ্গিক খরচ। আচ্ছা, প্রত্যক্ষ মাল খরচ বলতে বোঝাচ্ছে যে এটা উৎপাদন করতে সরাসরি যে মালগুলো উৎপাদনের সাথে জড়িত সেগুলোকে বলা হচ্ছে প্রত্যক্ষ মাল খরচ। এবং প্রত্যক্ষ শ্রম বলতে বোঝাচ্ছে যে উৎপাদনের সাথে সরাসরি যে শ্রমটা জড়িত থাকে। যেমন একজন তাঁতি দেখা যাচ্ছে কাপড় বুনন করে, তাহলে তাঁতি যে শ্রমটা ব্যয় করে সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। আর প্রত্যক্ষ আনুষঙ্গিক খরচ যেগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে সেগুলোকে বলা হচ্ছে প্রত্যক্ষ আনুষঙ্গিক খরচ। তাহলে বিক্রয় মূল্যের সাথে মোট খরচের সাথে লাভ অথবা লোকসান যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে মোট খরচ, লাভ অথবা লোকসান। মোট খরচের মধ্যে অফিস খরচ, বিক্রয় ও বিতরণ খরচ। অফিস খরচের মধ্যে আবার ফ্যাক্টরি খরচ এবং প্রশাসনিক খরচ। ফ্যাক্টরি খরচের মধ্যে আবার প্রধান খরচ এবং ফ্যাক্টরির আনুষঙ্গিক খরচ। আচ্ছা, এটাকে আবার ব্লক ডায়াগ্রামের মধ্যে দেখানো যায়। এখানে প্রত্যক্ষ মাল খরচ, প্রত্যক্ষ শ্রম খরচ, একেবারে উৎপাদনের শুরু থেকে। প্রথমে কি প্রত্যক্ষ মাল খরচ, যেগুলো উৎপাদনে যে মালগুলো সরাসরি ব্যবহৃত হয়, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ আনুষঙ্গিক খরচ। এর সাথে যোগ করা হয় কি ফ্যাক্টরির আনুষঙ্গিক খরচ এবং প্রত্যক্ষ শ্রম খরচ। এরপরে হচ্ছে আছে প্রশাসনিক খরচ, প্রশাসন কাজে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যে সকল খরচ হয়। ফ্যাক্টরির খরচ রয়েছে, বিক্রয় ও বিতরণ খরচ, অফিস খরচ। মোট খরচের সাথে এবার পরে লাভ ও লোকসান যোগ করলে পাওয়া যাবে এখানে কি বিক্রয় মূল্য। মোট যে খরচ হচ্ছে সেটার সাথে লাভ অথবা লোকসান যোগ করলেই পাওয়া যাবে কি বিক্রয় মূল্য। তাহলে এইভাবে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের খরচ বা ব্যয় হিসাব করেই পণ্যের দেখা যাচ্ছে লাভ অথবা লোকসান যোগ করে মোট খরচের সাথে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে উৎপাদনের শুরু থেকে যে সকল পণ্য বা কাঁচামাল বা শ্রম উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে এবং আনুষঙ্গিক যে বিভিন্ন খরচ আছে, ফ্যাক্টরির খরচ, প্রশাসনিক খরচ, অফিস খরচ, বিক্রয় বিতরণ খরচ, এগুলো সবগুলো একসাথে যোগ করলে মোট খরচ পাওয়া যায় এবং মোট খরচের সাথে লাভ অথবা লোকসান যোগ করলে পাওয়া যাচ্ছে বিক্রয় মূল্য। তাহলে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো খরচ হয় সবগুলো যোগ করে পাওয়া যায় মোট খরচ। মোট খরচের সাথে লভ্যাংশ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। আচ্ছা, নিম্নে ওভারহেডের অন্তর্ভুক্ত বিভিন্ন খরচের খাত উল্লেখ করা হলো যার প্রভাব ডিপার্টমেন্টের উপর আলাদাভাবে পড়ে না। এসব খরচ ইন্ডাস্ট্রির উপর সামগ্রিকভাবে পড়ে, অথচ বিভিন্ন প্রয়োজনে ডিপার্টমেন্ট বা বিভাগ ওয়ারি বন্টন করতে হয়। বন্টন নীতি বা পলিসি মূলত নির্ভর করে যুক্তি, বিচার ও অভিজ্ঞতার উপর। যেমন ঘর ভাড়া, ঘর ভাড়া বলা হচ্ছে উপরি খরচ এর অন্তর্ভুক্ত বা ওভারহেডের অন্তর্ভুক্ত। ফ্লোর স্পেস অর্থাৎ ফ্যাক্টরি বিল্ডিং এর ভিতর কোন বিভাগে কত বর্গমিটার স্থান সেই অনুপাতে, কোন বিভাগে কত বর্গমিটার স্থান সেই অনুপাতে ঘর ভাড়া নির্ধারণ করা হয়। বিল্ডিং ডেপ্রিসিয়েশন বা অবচয়, অবচয় সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, ওই ফ্লোর স্পেস অনুপাতে। পাওয়ার বা বিদ্যুৎ খরচ, সবে ইনস্টল করা পাওয়ার মিটারের রিডিং দেখে ওভারহেড খরচ নির্ণয় করা হয়। আলো বা ফ্যাক্টরি লাইটিং, ভিন্ন ভিন্ন পাওয়ার মিটারের রিডিং যদি থাকে, অন্যথায় কোন শপে কয়টি পয়েন্ট সেই ভিত্তিতে। ট্রান্সপোর্ট, কোন শপের জন্য কত মালামাল আনা নেওয়া হয় সে ভিত্তিতে, কোন শপের জন্য কত মালামাল আনা নেওয়া হয় সে ভিত্তিতে। মেইন গেট থেকে কোন শপের দূরত্ব কত, যাত্রী সংখ্যা কত,
এসব প্রশ্ন বিবেচনা করে ধার্য করা হচ্ছে ট্রান্সপোর্ট। নেক্সট হচ্ছে ইন্সপেকশন বা পরিদর্শন। প্রোডাকশনের পরিমাণ, ভলিউম, টোন অথবা মূল্যমান ভিত্তিতে। বিল্ডিং মেরামত রক্ষণাবেক্ষণ ফ্লোর স্পেস অনুপাতে। ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি বিল্ডিং ফ্লোর স্পেস অনুপাতে। ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স হচ্ছে কর্মী বা লোক সংখ্যা অনুপাতে। ক্যান্টিন, কর্মী বা লোক সংখ্যার ভিত্তিতে যারা ক্যান্টিনে সেবা গ্রহণ করে থাকে বা ক্যান্টিনে খাওয়া দাওয়া করে থাকে, নাস্তা করে থাকে। কল্যাণমূলক খরচ, ওয়েলফেয়ার ফান্ড, কর্মী বা লোক সংখ্যার ভিত্তিতে যারা কল্যাণ ভাতা ভোগ করে থাকে। ছোট ছোট হ্যান্ড টুলস, যেমন হচ্ছে এদের মধ্যে বিভিন্ন ভিন্ন মূল্য ও ডেপ্রিসিয়েশন বা অবচয় হিসাব রাখা প্রায় অসম্ভব। এর কস্ট আনুমানিক ভিত্তিতে বিভিন্ন শপে বর্ণন করা যায় অথবা ক্যাপিটাল হিসাবে ধরা যায়। ওভারটাইম, অতিরিক্ত সময়ের জন্য যে পে করা হয়। যৌক্তিকতার ভিত্তিতে যে শপে কাজ হয় সেই সব ধর্তব্য, যেমন কর্মে ত্রুটি হওয়ার দরুন রিয়ার, আবার দুর্ঘটনা, বন্যা, বর্ষা ইত্যাদি কারণে হলে স্বাভাবিকভাবে লাভ ও লোকসান খাতে ধার্য করা যাবে। বোনাস বা প্রফিট একটি অংশ অনেক সময় কম করে হলেও বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এমন হলে প্রোডাকশন ওভারহেড খাতে এবং বেতন ভাতার পরিমাণ অনুপাতে বিভিন্ন শপে ধার্য। শিক্ষানবিশের পিছনে অতিরিক্ত খরচ, পুরোপুরি কাজে যোগদান করার আগে শেখার সময় যেহেতু কাজ কম হয় ও কখনো কখনো নষ্ট হয়, এই জন্য মোটামুটি 50% খরচ দেওয়া হয় ওভারহেড খাতে ও 50% সরাসরি কাজ খাতে। ট্রেনিং বাবদ খরচ প্রোডাকশন কস্ট খাতে ধর্তব্য। ছুটিকালীন বেতন ভাতা ফ্যাক্টরি কস্ট বা প্রোডাকশন কস্ট খাতে। শোরুম, বিপণন বা সেলস খাতে ধর্তব্য। কস্টিং ডিপার্টমেন্ট খরচ প্রশাসন ওভারহেড খাতে ধর্তব্য। তাহলে বিভিন্ন ওভারহেড খরচ বা উপরি খরচ কোন খাত থেকে ধরা হয় এটা এখানে দেখানো হয়েছে। কস্ট অফ ম্যাটেরিয়ালস কি? ম্যাটেরিয়াল বাবদ বা যে কাঁচামাল মালামাল ব্যবহার প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয় সমষ্টিকেই কস্ট অফ ম্যাটেরিয়াল বলা হয়। তাহলে ম্যাটেরিয়াল বাবদ প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয়ের সমষ্টিকেই বলা হচ্ছে কস্ট অফ ম্যাটেরিয়ালস। প্রোডাক্টের বিক্রয় মূল্য, প্রোডাক্টের মোট ব্যয়ের সাথে লভ্যাংশ যোগ করে সর্বশেষ নির্ধারিত মূল্যকে বলা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে একটা পণ্য উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ব্যয় হয় বা খরচ হয় সেই মোট ব্যয়ের সাথে যদি লভ্যাংশটা যোগ করা হয় তাহলে পাওয়া যাচ্ছে কি বিক্রয় মূল্য প্রোডাক্টের। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভও হতে পারে, লসও হতে পারে। কারণ দেখা যাচ্ছে যে পণ্য বিক্রয় করতে যে লভ্যাংশ বেশি পরিমাণ যোগ করার ফলে দেখা যাচ্ছে যে লাভ হলো, কিন্তু সেটা যদি সেই নির্দিষ্ট দামের চাইতে কম দামে বিক্রয় করা হয় তখন দেখা যাচ্ছে যে বিক্রয় মূল্যটা কম হয়ে যায়, সেক্ষেত্রে প্রফিটটা কম আসে। তো সুতরাং প্রোডাক্টের মোট ব্যয়ের সাথে লভ্যাংশ অথবা লোকসান যোগ করে পাওয়া যাচ্ছে হচ্ছে বিক্রয় মূল্য। এখন আমরা জানবো অবচয় কি। অবচয়ের ইংলিশ হচ্ছে ডেপ্রিসিয়েশন। শিল্প কারখানার দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র। শিল্প কারখানার দালান কোঠা, যন্ত্রপাতি এবং আসবাবপত্র ইত্যাদি ব্যবহারের ফলে ধীরে ধীরে ক্ষয় হয় এবং এদের মূল্য ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে দীর্ঘদিন ব্যবহারের ফলে দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি কি হয়? ক্ষয় হয়, এবং ক্ষয় হওয়ার দরুন এগুলোর মূল্য ধীরে ধীরে হ্রাস পায়। এরূপ মূল্য হ্রাসকেই বলা হচ্ছে অবচয়। তাহলে দীর্ঘদিন ব্যবহারের ফলে দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয় এবং মূল্য হ্রাস পায়। এরূপ মূল্য হ্রাসকেই বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। তাহলে অবচয়টা বুঝতে পারছো, আমি আবার রিপিট করতেছি। দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং এদের মূল্য ধীরে ধীরে কমে যায় বা হ্রাস পায়। এরূপ মূল্য কমে যাওয়াকে বা হ্রাস পাওয়াকে বলা হচ্ছে অবচয়। অপ্রচলিত, মিল কারখানা উৎপাদনের জন্য নতুন নতুন মেশিন ক্রয় করা হয়। তাহলে উৎপাদনের জন্য মিল কারখানায় নতুন নতুন মেশিন ক্রয় করা হয়। মেশিনটির কার্যকালীন সময়ের মধ্যে আরো দক্ষ এবং নতুন মডেলের এই জাতীয় কিছু মেশিন বাজারে এলো, যা আরো সাশ্রয়ী ও উৎপাদনক্ষম। নতুন মডেলের নতুন মেশিনের তুলনায় পূর্বের মেশিনটি অবস্থায় অলাভজনক হলেও এর দক্ষতা কমেনি এবং পূর্বের ন্যায় উৎপাদন অব্যাহত রেখেছে। এক্ষেত্রে পূর্বের মেশিনের এই বর্তমান অবস্থাকে অপ্রচলিত বলে। তো দেখা যাচ্ছে যে কারখানায় নতুন নতুন মেশিন সাধারণত ক্রয় করা হয়। তো যদি দেখা যাচ্ছে যে সেই মেশিনটি কর্মক্ষম থাকে এবং সেই কর্মক্ষম অবস্থায় আরো বেশি নতুন ডিজিটাল মেশিন আসলো বা আপগ্রেড, সেই মেশিনের আপগ্রেড আসলো, ভালো মেশিন আসলো সেই অপেক্ষা, যা হচ্ছে সাশ্রয়ী এবং উৎপাদনের জন্য লাভজনক। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে পূর্বের যে মেশিন সেটি
কর্মক্ষম আছে, সেটির দক্ষতা কমে যায়নি, কিন্তু সেই মেশিনটি অলাভজনক হলেও এর দক্ষতা কি হয়, দেখা যাচ্ছে যে কমে যায়নি, অর্থাৎ আগের ন্যায় কাজ করতে পারে এবং উৎপাদন বহাল রাখতে পারে। এর ক্ষেত্রে পূর্বের এই মেশিনটার যে অভিজ্ঞতা বা বর্তমান অবস্থা সেটাকে বলা হচ্ছে অপ্রচলিত। তো আমরা দেখি যে সাধারণত মেশিন সাথে দেখা যাচ্ছে যে লেদ মেশিন আছে, তো সেইটা হচ্ছে যে তার দক্ষতা আছে, সেটা কাজ করতেছে এবং উৎপাদন কাজে জড়িত আছে। তো সেই মেশিনের থাকার সত্ত্বেও দেখা যাচ্ছে যে বাজারে নতুন সিএনসি মেশিন আসলো, সিএনসি লেদ মেশিন আসলো। তখন সিএনসি লেদ মেশিনের সাপেক্ষে পূর্বের যে মেশিন, যে লেদ মেশিন, ম্যানুয়াল যে লেদ মেশিন, সেটার যে অবস্থাটা সেটাকে বলা হচ্ছে অপ্রচলিত। তাহলে অপ্রচলিত আসলে বুঝতে পারছো যে একটা মেশিন থাকা সত্ত্বেও সেটার আপগ্রেড কোনো ভার্সন আসলে যেটা সাশ্রয়ী এবং উৎপাদন কার্যে বেশি লাভজনক হবে, তো এটা আসলো, তাহলে দেখা যাচ্ছে যে পূর্বের মেশিনে যে উৎপাদন ব্যবস্থা সেটা অলাভজনক হলেও সেটা দক্ষতা বজায় থাকে, তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে অপ্রচলিত। এখন আমরা জানবো অবচয় ও অপ্রচলিত এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। অবচয় এবং অপ্রচলিত। অবচয়: শিল্প কারখানা, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহারের ফলে ধীরে ধীরে ক্ষয় এবং মূল্য হ্রাস পায়। এই ক্ষয় এবং মূল্য হ্রাসকে বলা হচ্ছে অবচয়। তাহলে শিল্প কারখানা, দালানকোঠা, আসবাবপত্র ইত্যাদি হচ্ছে ব্যবহারের ফলে ধীরে ধীরে ক্ষয় হয় এবং ক্ষয় হওয়ার কারণে কি হয়, মূল্য হ্রাস পায়। এই ক্ষয় এবং মূল্য হ্রাসটাকে বলা হচ্ছে অবচয়। আর পূর্বের মেশিনটি অলাভজনক হলেও এর দক্ষতা কমেনি এবং পূর্বের মতো উৎপাদন অব্যাহত রয়েছে। এক্ষেত্রে পূর্বের মেশিনের এই বর্তমান অবস্থাকে অপ্রচলিত বলা হয়। দেখা যাচ্ছে যে পূর্বে একটা মেশিন ছিল, সেটার আপগ্রেড ভার্সন আসছে বা নতুন ভার্সন আসছে, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্বে যে মেশিনটা সেটার বর্তমান অবস্থাটাকে বলা হচ্ছে অপ্রচলিত। অবচয় একটি পরোক্ষ খরচ। অবচয়ের দরুন যে খরচটা হয় সেটাকে বলা হচ্ছে পরোক্ষ খরচ, আর অপ্রচলিত হচ্ছে একটি পরোক্ষ খরচ। অবচয় ক্ষতি কমানো সম্ভব। অবচয়ের ফলে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে কমানো যায়, কমানো সম্ভব, কিন্তু অপ্রচলিত যে ক্ষতিটা হয় সেটা কমানো অসম্ভব, কারণ দিন দিন প্রযুক্তি আপগ্রেড হচ্ছে, নতুন নতুন মেশিন যন্ত্রপাতি বাজারে আসছে, সুতরাং পূর্বের মেশিনগুলো অপ্রচলিত হয়ে যায়। অবচয় বিভিন্ন কারণে হয়ে থাকে। কি কি কারণে অবচয় হয়ে থাকে? যেমন যন্ত্র চলাকালীন ক্ষয় হয়, প্রাকৃতিক এবং দুর্ঘটনা ইত্যাদি। আর অপ্রচলিত ঘটে থাকে সাধারণত পুরাতন মডেল মেশিন যন্ত্রপাতি ডিজাইনের কারণে। তো দেখা যাচ্ছে যে পুরাতন মডেল যন্ত্রপাতি মেশিন এগুলো ছিলই, কিন্তু বাজারে নতুন মেশিন চলে আসছে, তখন পুরাতন মডেলের যে মেশিন যন্ত্রপাতি এগুলো হচ্ছে কি অপ্রচলিত হয়ে যায়। আশা করি অবচয় এবং অপ্রচলিতের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি সবাই। এখন অবচয় কি কি কারণে ঘটে থাকে সেগুলো আমরা দেখি। কজেস অফ ডেপ্রিসিয়েশন: নিম্নলিখিত কারণে সম্পদের অবচয় হয়ে থাকে। এক হচ্ছে যন্ত্র চলাকালীন ক্ষয়, প্রাকৃতিক কারণ, দুর্ঘটনা, রক্ষণাবেক্ষণ, অপ্রচলিত। নিম্নে সংক্ষেপে প্রত্যেকটি বর্ণনা দেওয়া হলো। যন্ত্র চলাকালীন ক্ষয়, ওয়্যার অ্যান্ড টিয়ার। যন্ত্র চলাকালীন সময়ে যন্ত্রাংশের কিছু না কিছু ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয় আংশিকভাবে দূর করা যায়, যেমন লুব্রিকেন্ট, কুলিং, গ্রিজ ইত্যাদি ব্যবহারের মাধ্যমে, কিন্তু সম্পূর্ণ দূর করা সম্ভব নয়। তাই যে কোনো সময় যন্ত্রাংশ পরিবর্তন করা আবশ্যক হয়ে পড়ে। এই পরিবর্তনের ফলে যে অর্থ ব্যয় হয় তা যন্ত্র চলাকালীন ক্ষয়ের জন্য। তো আমরা জানি যে পার্টস সাধারণত দীর্ঘদিন চলার ফলে দেখা যাচ্ছে যে এগুলো কি ফ্রিকশনের কারণে বা ঘর্ষণের কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো এই ক্ষয়টা অনেক সময় লুব্রিকেন্ট, কুলিং, গ্রিজ ইত্যাদির মাধ্যমে দূরীভূত করা যায়, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের সময় দেখা যাচ্ছে যে কিছু যন্ত্রাংশ বা পার্টস পরিবর্তন করা আবশ্যক হয়ে পড়ে। এর ফলে যে অর্থ ব্যয় হয় তা যন্ত্র চলাকালীন ক্ষয়ের কারণে হয়ে থাকে। প্রাকৃতিক কারণ: কারখানার যেমন বৈদ্যুতিক কেবল, বৈদ্যুতিক খুঁটি, বিল্ডিং, আসবাবপত্র ইত্যাদি কোনো কোনো সময়ে প্রাকৃতিক কারণে ক্ষয়ক্ষতি হয়। তাহলে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক কারণের মধ্যে কি কি আছে? বৈদ্যুতিক কেবল, বৈদ্যুতিক খুঁটি, বিল্ডিং, আসবাবপত্র ইত্যাদি প্রাকৃতিক কারণে ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য অর্থ ব্যয় হয়। দুর্ঘটনা: যন্ত্র চালানোর সময়ে চালকের অবহেলা, একাগ্রতার অভাব বা ভুল চালনা অথবা যন্ত্রাংশের ঢিলা ফিটিং বা লুজ ফিটিং এর কারণে যন্ত্রের দুর্ঘটনা হতে পারে। এই দুর্ঘটনার মাধ্যমে যন্ত্রের ক্ষতি হয় এবং অর্থের প্রয়োজন হয়। বর্তমানে কারখানার মালিকগণ যন্ত্রের বীমা করে দুর্ঘটনার অবস্থায় কিছুটা রোধ করে।
আনুমানিক মূল্য ও আয়ুষ্কালের উপর নির্ভর করে মোট মূল্যের উপর বিমার প্রিমিয়াম দিতে হয়। শুধু যন্ত্রের বেলায় নয়, অফিস অবচয়, বিল্ডিং, কারখানা ইত্যাদি দুর্ঘটনার জন্য অনুরূপ পদ্ধতি অবলম্বন করা হয়। তাহলে দুর্ঘটনা যে কোনো কারণে ঘটতে পারে, দেখা যাচ্ছে যে চালকের অবহেলা বা পরিচালনায় যে কোনো ভুল, দেখা যাচ্ছে লুজ ফিটিং ইত্যাদি কারণে দুর্ঘটনা ঘটতে পারে এবং এর কারণে যন্ত্রের ক্ষতি হয় এবং অর্থের প্রয়োজন হয়। রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স। যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ যদি নির্দেশিকা অনুসারে না করে তাহলে যন্ত্র অচল হয়ে যায় বা দক্ষতা হ্রাস পায়। অচল ও দক্ষতা হ্রাস পাওয়ার কারণে অর্থের অপচয় হয়। যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ যদি নির্দেশনা অনুসারে না করা হয় তাহলে যন্ত্র অচল হয়ে যায় বা দক্ষতা হ্রাস পায়। অচল ও দক্ষতা হ্রাস পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে অর্থের অপচয় হয়ে থাকে। তাহলে রক্ষণাবেক্ষণের পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবেও দেখা যাচ্ছে যে মেশিনের অচল হয়ে পড়ে এবং দক্ষতাটা কমে যায়। এর কারণে অর্থের অপচয় হয়। অপ্রচলিত। অপ্রচলিত বলা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন উদ্ভাবন ও অগ্রযাত্রার ফলে নতুন যন্ত্রপাতির আগমন ঘটে। তাহলে প্রযুক্তি প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, যার ফলে নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, যন্ত্রপাতি এবং অগ্রগামী হচ্ছে। ফলে পুরাতন যন্ত্রপাতি উৎপাদন প্রক্রিয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। বর্তমানে গ্যাসের চুলা উদ্ভাবনের ফলে কেরোসিনের চুলার চাহিদা নেই। তাহলে চুলা, কিন্তু যে কারখানা কেরোসিন চুলা উৎপাদন করত তা অপ্রচলিত এবং ক্যাসেট আসার ফলে অপ্রচলিত। তারপরে ক্যাসেট আসার ফলে গ্রামোফোন, ক্যালকুলেটর আসার ফলে সাইড রোল ইত্যাদি অপ্রচলিত হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে যেমন আগে ছিল কি চুলা হিসাবে প্রচলিত ছিল কেরোসিনের চুলা বা স্টোভ, কিন্তু গ্যাসের চুলা আসার ফলে কেরোসিনের চুলাটা কি হয়ে গেছে, অপ্রচলিত হয়ে গেছে। এরকম ক্যাসেট আসার ফলে গ্রামোফোন, ক্যালকুলেটর আসার ফলে স্লাইড রোল, হিসাব করার যন্ত্রপাতি ইত্যাদি অপ্রচলিত হয়ে গেছে। অবচয় নির্ণয় করার পদ্ধতি। কি কি পদ্ধতিতে অবচয় নির্ণয় করা যায় এটা আমরা একটু দেখি। অবচয় নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, ক্রমহ্রাস পদ্ধতি, সিঙ্কিং ফান্ড পদ্ধতি, বাৎসরিক অবচয় পদ্ধতি নির্ধারণ, বীমা পলিসি পদ্ধতি, যন্ত্র ঘণ্টাহার পদ্ধতি ইত্যাদি। এই সমস্ত পদ্ধতি কারখানার আকার আকৃতি উৎপাদনের উপর নির্ভর করে। উপরে উল্লেখিত পদ্ধতির মধ্যে সরল রৈখিক, সিঙ্কিং ফান্ড, যন্ত্র ঘণ্টা, ক্রমহ্রাস এবং একোৎপাদন পদ্ধতিতে ছোট বড় শিল্প কারখানায় বেশি ব্যবহৃত হয়। এখন সরল রৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথডে কিভাবে অবচয় নির্ণয় করা হয় আমরা জানি। অবচয় ডি ইকুয়াল টু বা ডি সমান হচ্ছে সি মাইনাস এস ডিভাইড বাই এন। তাহলে এখানে ডি তে বোঝা হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়, সি সমান হচ্ছে যন্ত্রের ক্রয় মূল্য, সিতে বোঝা হচ্ছে যন্ত্রের ক্রয় মূল্য বা প্রাথমিক মূল্য, কত টাকায় ক্রয় করা হয়েছিল এটা বোঝা হচ্ছে সি। এস তে বলা হচ্ছে সলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ মূল্য, যেটা যন্ত্রের ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ মূল্য, এবং এন সমান হচ্ছে যন্ত্রের আয়ুষ্কাল। তাহলে ডিতে বোঝা হচ্ছে ডিপ্রিসিয়েশন বা অবচয়, সিতে বোঝা হচ্ছে যন্ত্রের ক্রয় মূল্য বা প্রাথমিক যে খরচ সেটা, এস তে বোঝা হচ্ছে যে ভগ্নাবশেষ বা স্ক্র্যাপ মূল্য, এন তে বোঝা হচ্ছে যন্ত্রের আয়ুষ্কাল। তাহলে আমরা এখন সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করা যায় দেখে নিই। বলা হচ্ছে একটি মিলিং মেশিন 5 লক্ষ টাকায় ক্রয় করা হলো। মেশিনটির আয়ুষ্কাল 20 বছর এবং আয়ুষ্কাল শেষে অবশেষ মূল্য 50,000 টাকা। মেশিনটির স্থাপনা খরচ 10,000 টাকা হলে সরলরৈখিক পদ্ধতিতে অবচিতির হার নির্ণয় করো। তাহলে দেওয়া আছে নিট ক্রয় মূল্য। তাহলে নিট ক্রয় মূল্যটা সমান কি বলা হচ্ছে, নিট ক্রয় মূল্যকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সমান হচ্ছে ক্রয় মূল্য প্লাস স্থাপনা খরচ। তাহলে মেশিনটি ক্রয় করতে কত টাকা খরচ হয়েছিল সেটা হচ্ছে তার ক্রয় মূল্য, এবং স্থাপনা খরচ কত, সে মেশিনটি স্থাপন করতে বা ইনস্টল করতে কত টাকা খরচ হয়েছিল। তাহলে ক্রয় মূল্যের সাথে স্থাপনা খরচটা যদি যোগ করা হয় তাহলে সেটার প্রাথমিক খরচ বা নিট ক্রয় মূল্যটা পাওয়া যাবে। তাহলে ক্রয় মূল্যটা ছিল কত, 5 লক্ষ, এর সাথে ইনস্টলেশন খরচ হচ্ছে বা স্থাপনা খরচ হচ্ছে 10,000 টাকা। তাহলে 5,10,000 টাকা আমরা পেলাম, যেটা নিট ক্রয় মূল্য। অবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে কত, 50,000 টাকা। অবশেষ মূল্য দেওয়া আছে এখানে 50,000 টাকা। তাহলে মেশিনটির আয়ুষ্কাল এন সমান হচ্ছে 20 বছর, এখানে দেওয়া আছে মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 20 বছর। তাহলে আমরা জানি সরল রৈখিক বা স্ট্রেট লাইন পদ্ধতিতে অবচিত হার ডি সমান হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা।
ডি ইকুয়াল টু সি মাইনাস এস ডিভাইডেড বাই এন। এনে সিটা হচ্ছে কি প্রাথমিক মূল্য বা নিট ক্রয় মূল্য। তাহলে প্রাথমিক মূল্য কি, এখানে ক্রয় মূল্যের সাথে স্থাপনা যে খরচ সেটা যোগ হয়েছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এটা 5 লক্ষ টাকা এবং স্থাপনা খরচ কত, এই 10,000 টাকা। তাহলে ক্রয় মূল্য 5 লক্ষ প্লাস 10,000 সমান হচ্ছে 5,10,000। তাহলে সি সমান বসেছে 5,10,000 টাকা এবং এস তে বোঝাচ্ছে যে সলভেন্স ভ্যালু বা স্ক্র্যাপ মূল্য, অবশেষ মূল্য, বাংলায় বলা হচ্ছে অবশেষ মূল্য, এটা হচ্ছে 50,000 টাকা। তাহলে এস এর মানে হচ্ছে স্ক্র্যাপ বা অবশেষ মূল্য, এটা দেওয়া আছে এখানে 50,000 টাকা। এখানে এন সমান হচ্ছে আয়ুষ্কাল। তাহলে মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে কত, এই 20 বছর। এই 20 বছর হচ্ছে মেশিনটির আয়ুষ্কাল দেওয়া আছে। তাহলে এন সমান হচ্ছে 20। তাহলে অবচিতের হার ডি সমান আমরা পেলাম সি মাইনাস এস ডিভাইড বাই এন, মান বসিয়ে পেলাম কত, 23,000 টাকা। তাহলে এটার অবচয়ের পরিমাণ হলো 23,000 টাকা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে ফর্মুলাটা খুবই সহজ, ডি সমান হচ্ছে সি মাইনাস এস ডিভাইড বাই এন। এখানে করে সি এবং এস এর মানটা হচ্ছে নিট ক্রয় মূল্য এবং এস তো হচ্ছে অবশেষ মূল্য, এন তো হচ্ছে মেশিনটির আয়ুষ্কাল। তো এইভাবে সরলরেখা পদ্ধতিতে অবচিতের হার নির্ণয় করতে হয়। এখন আমরা দেখে নিই সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে বাৎসরিক অবচয়ের হার নির্ণয় যে ফর্মুলা আছে সেটি। তাহলে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচয়ের ডি সমান হচ্ছে আর ইন্টু সি মাইনাস এস ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে আর সমান বলা হচ্ছে সুদের হার। সুদের হার কত, যা তহবিলে জমা হয়। ডিতে ডেপ্রিসিয়েশন বোঝাচ্ছে, সিতে যন্ত্রের ক্রয় মূল্য বোঝাচ্ছে, এস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বা অবশেষ মূল্য, এন সমান হচ্ছে যন্ত্রের আয়ুষ্কাল। তাহলে ডিসি এস এন এগুলো আগে থেকে ছিল, নতুন এখানে যোগ হলো আর। আরটাকে বলা হচ্ছে সুদের হার, যা তহবিলে জমা হয়। তাহলে আরটা হচ্ছে সুদের হার। এখন আমরা একটি অঙ্ক দেখে নিই সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করা হয়। একটি মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 32,000 টাকা, মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 32,000 টাকা এবং স্থাপনা খরচ হচ্ছে 6,000 টাকা। মেশিনটির কার্যকারী আয়ু 15 বছর এবং অবশেষ মূল্য হচ্ছে 13,000 টাকা বা স্ক্র্যাপ ভ্যালু, সলভেন্স ভ্যালু। অবচয় তহবিল সংগ্রহের জন্য সুদের হার 8% বা 8% হলে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। তাহলে এখানে মেশিনটির ক্রয় মূল্য দেওয়া আছে কত, 32,000 টাকা এবং স্থাপনা খরচ হচ্ছে 6,000 টাকা। তাহলে 32,000 টাকা দিয়ে মেশিনটি কিনে 6,000 টাকা এই স্থাপন করতে খরচ হচ্ছে। তাহলে মোট খরচ বা নিট ক্রয় মূল্য কত, তাহলে নিট ক্রয় মূল্য হচ্ছে কত, মেশিনের ক্রয় মূল্য প্লাস স্থাপনা খরচ। তাহলে মেশিনটির ক্রয় মূল্য হচ্ছে কত, 32,000 টাকা। এখানে 32,000 টাকা দেওয়া হয়েছে এবং এখানে দেওয়া আছে স্থাপনা খরচ 6,000 টাকা, স্থাপনা খরচ 6,000 টাকা। তাহলে 32 আর 6 হচ্ছে 38,000 টাকা। ভগ্নাবশেষ বা অবশেষ মূল্য, তাহলে এখানে অবশেষ মূল্য দেওয়া আছে কত, এখানে অবশেষ মূল্য দেওয়া আছে এই 13,000 টাকা। তাহলে অবশেষ মূল্য হচ্ছে 13,000 টাকা। ওকে, যন্ত্রটির আয়ুষ্কাল এন সমান 15 বছর। এখানে দেওয়া আছে মেশিনটির কার্যকর আয়ু হচ্ছে কত, 15 বছর। তাহলে যন্ত্রটির আয়ুষ্কাল এন সমান হচ্ছে 15 বছর। সুদের হার আর সমান হচ্ছে 8%। এখানে সুদের হারটা দেওয়া আছে কিসে, শতকরা হারে কত, 8%। 8% মানে কি, 8 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে 8% সমান। তাহলে 8% মানে হচ্ছে 8 ডিভাইড বাই 100। এটাকে 100 দিয়ে ভাগ করলে এটা শতকরা হারটা আমরা পেয়ে যাবো। তাই এটাকে 100 দিয়ে ভাগ করলে হয় 0.08। তাহলে সুদের হার 8% মানে হচ্ছে 8 ভাগ 100 সমান হচ্ছে 0.08। এখন এই মানগুলো আমরা যে সিঙ্কিং ফান্ড মেথড আছে, সিঙ্কিং ফান্ড মেথড, এখানে যদি আমরা বসাই তাহলে পেয়ে যাবো ডেপ্রিসিয়েশন বা অবচয়ের পরিমাণ। সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে বাৎসরিক অবচয়ের হার আমরা জানি ডি ইকুয়াল টু আর ইন্টু সি মাইনাস এস ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে আর ইন্টু সি মাইনাস এস ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে আর এর মান কত, আরটা হচ্ছে কি সুদের হার। সুদের হার এখানে আমরা জানি কত, 0.08%। এটা হচ্ছে সুদের হার। আর এর মান 0.08। সি সমান হচ্ছে নিট ক্রয় মূল্য। নিট ক্রয় মূল্য কত, মেশিনের স্থাপনা খরচ আর হচ্ছে ক্রয় মূল্য সমান হচ্ছে কত, 38,000 টাকা। তাহলে এখানে সি এর মান হচ্ছে 38,000। এস তে হচ্ছে কি ভগ্নাবশেষ বা অবশেষ মূল্য, এখানে দেওয়া হচ্ছে কত, 13,000 টাকা। তাহলে এই 13,000 টাকা
1 প্লাস আর সুদের হারটা বসাই দিলাম 0.08, আর এনটা হচ্ছে কি আয়ুষ্কাল। যন্ত্রটির আয়ুষ্কাল এখানে আমরা দেখতে পাচ্ছি কত বছর, 15 বছর। 15 বছর হচ্ছে যন্ত্রটির আয়ুষ্কাল, এই জন্য টু দি পাওয়ার 15 মাইনাস 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসি 920.73 টাকা। তাহলে প্রতি বছর বাৎসরিক অবচয়টির হার হচ্ছে 920.73 টাকা। তাহলে এই হচ্ছে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচয়ের পরিমাণ। খুবই ইজি, জাস্ট ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। যে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে ডিপ্রিসিয়েশন ডি বা অবচয় ডি সমান হচ্ছে আর সি মাইনাস এস ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এখান করে আরটা হচ্ছে সুদের হার, সি ক্রয় মূল্য নিট, এস হচ্ছে অবশেষ মূল্য, এন হচ্ছে আয়ুষ্কাল কত। তাহলে নির্ধারিত মানগুলো বসাই দিলে আমরা বাৎসরিক অবচয়ের পরিমাণটা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। ফাইনালি দুটা মিলিয়ে আমরা একটি অঙ্ক দেখি। এখানে বলা হচ্ছে একটি মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে 45,000 টাকা, এটার আয়ুষ্কাল 15 বছর এবং স্ক্র্যাপ মূল্য 15,000 টাকা এবং স্থাপনা খরচ 5,000 টাকা। সিঙ্কিং ফান্ডে জমা টাকার উপরে 5% সুদের হার ধরা হলে সিঙ্কিং ফান্ড এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হারের পার্থক্য নির্ণয় করো। তাহলে দুই পদ্ধতিতে কতটুকু পার্থক্য হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে সিঙ্কিং ফান্ড বলা হচ্ছে প্রথমে, সিঙ্কিং ফান্ড আমরা নির্ণয় করে নিই। আমরা জানি এর ফর্মুলাটা হচ্ছে এইটা, সিঙ্কিং ফান্ড মেথডে ডি সমান আর ইন্টু সি মাইনাস এস ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথডের ফর্মুলা। এখন আমরা এটার মানগুলো বসাই। সিতে বলা হচ্ছে কি যে নিট ক্রয় মূল্য। নিট ক্রয় মূল্য মানে কি, মেশিনের ক্রয় মূল্য এর সাথে স্থাপনা খরচ। তাহলে মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে কত, 45,000 টাকা এবং স্ক্র্যাপ মূল্য স্থাপনা খরচ দেওয়া আছে কত, 5,000 টাকা। এইখানে স্থাপনা খরচ 5,000 টাকা। তাহলে নিট স্ক্র্যাপ ভ্যালু যাই বলি না কেন, এর সমান হচ্ছে এখান করে দেওয়া আছে স্ক্র্যাপ মূল্য 15,000 টাকা। মেশিন বা যন্ত্রের আয়ুষ্কাল এন সমান হচ্ছে 15 বছর। মেশিনের বা যন্ত্রের আয়ুষ্কাল এন সমান হচ্ছে 15 বছর। সুদের হার দেওয়া আছে আর সমান 5%। 5% বলতে বোঝাচ্ছে কি 5/100 সমান 0.05। তাহলে সুদের হার আর সমান হচ্ছে 5% সমান 0.05। তাহলে এখন আমরা এই ফর্মুলাতে যদি মানগুলো বসাই দিই তাহলে অবচয়ের পরিমাণটা পেয়ে যাব। এখানে আর হচ্ছে সুদের হার 0.05, সি হচ্ছে নিট বা ক্রয় মূল্য, যেটা হচ্ছে ক্রয় মূল্যের সাথে স্থাপনা খরচ যোগ করে 50,000 টাকা পাওয়া গেছে। এস হচ্ছে স্ক্র্যাপ মূল্য, 1 প্লাস আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে আয়ুষ্কাল কত এবং ফর্মুলার -1। তাহলে এটা পাওয়া গেল 1621.98 টাকা। এটা হচ্ছে প্রতি বছর অবচয়ের হার সিঙ্কিং ফান্ড মেথডে। এখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হারটা কত হবে, এটার ফর্মুলা আমরা জানি ডি সমান সি মাইনাস এস ডিভাইডেড বাই এন। তাহলে এখানে সি হচ্ছে নিট ক্রয় মূল্য কত, 50,000 টাকা। এস হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু 15,000 টাকা এবং এন তো হচ্ছে আয়ুষ্কাল, সমান পাওয়া গেল 2333.34 টাকা। তাহলে সিঙ্কিং ফান্ড মেথডে অবচয় পাওয়া গেল কত, 1621.98 টাকা এবং সরলরৈখিক পদ্ধতিতে পাওয়া গেল কি 2333.34 টাকা। তাহলে অবচয়ের পরিমাণ সরলরৈখিক পদ্ধতিতে এখানে কি পাওয়া গেল, বেশি পাওয়া গেল। ওকে, আজকের ক্লাসের বিষয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। তাহলে ব্যয়ের উপাংশের যে চারটা আমরা দেখালাম, ব্যয়ের যে উপাংশ হলো সেই চারটা খাতায় লিখতে হবে। এরপর হচ্ছে অবচয় কি, অবচয় আমরা জানলাম যে শিল্প কারখানার যে সকল দালান কোঠা আছে, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহারের কারণে ধীরে ধীরে কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এই ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে এটার মূল্য কমে যায় এবং এই মূল্য কমে যাওয়াটাকে বলা হচ্ছে অবচয়। এরপর জানলাম অপ্রচলিত। অপ্রচলিত কি, অপ্রচলিত বলা হচ্ছে যে একটা মেশিন যেটা হচ্ছে যে বাজারে আছে, এটা উৎপাদন কাজে এখনো দক্ষতার সহিত উৎপাদন কার্য পরিচালনা করে যাচ্ছে, কিন্তু সেইটার আপগ্রেড ভার্সন বা নতুন কোনো ভার্সন বাজারে আসলো, তখন দেখা যাচ্ছে যে সেই পুরনো মেশিনটি কি হয়, অপ্রচলিত হয়ে যায়।
অবচয়ের কারণ, অবচয়ের বিভিন্ন কারণ আছে, যেমন হচ্ছে প্রাকৃতিক কারণ আছে, দুর্ঘটনার কারণে ঘটতে পারে ইত্যাদি, অপ্রচলিতের কারণে ঘটতে পারে। তো এটা হচ্ছে অবচয়ের কারণ। অবচয় নির্ণয় করার পদ্ধতি বিভিন্ন আছে, যেমন হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, সিঙ্কিং ফান্ড পদ্ধতি, যন্ত্রঘণ্টা পদ্ধতি, বীমা পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। তো এখানে যে ব্যয় রূপাংশ চার্ট, অবচয়, অপ্রচলিত, অবচয়ের কারণ, অবচয় নির্ণয় পদ্ধতি, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো। এগুলো তোমরা খাতায় লিখে সেশনাল খাতায় লিখবে, এবং যখন প্রতিষ্ঠান খুলবে বা যখন ফাইনাল পরীক্ষা নেওয়া হবে তখন সেশনাল খাতাটা জমা দিতে হবে। সেশনাল কাজটা তোমাদের দেওয়া হচ্ছে যাতে তোমরা লেখাপড়ার সাথে অ্যাটাচ থাকো, এবং এই কাজটি অবশ্যই করতে হবে, এটার উপর মার্কস থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।